শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের, বললেন জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতেই অনেক ছাড় দিয়েছে বিএনপি। প্রথমবারের মতো দণ্ডিত শেখ হাসিনা, আদালত অবমাননার দায়ে 6 মাসের কারাদণ্ড, সাবেক এমপি দুর্জয় গ্রেফতার। জুলাইয়ের মাঝামাঝি জাতীয় সনদ প্রণয়নের আশা আলী রিয়াজের, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে একমত সব দল। জুলাই পদযাত্রা দিয়ে মানুষের মুক্তি সনদ তৈরি হবে, জানালেন নাহিদ। সনদ ঘোষণা নিয়ে সরকারের টালবাহানার প্রতিবাদে শহীদ মিনারে নীরব প্রতিবাদ। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন জনগণের স্বার্থ গণতন্ত্রকে মজবুত করতে অনেক ছাড় দিয়েছে বিএনপি। দলের সুনাম ধরে রাখতে প্রতিটি কর্মীকে কাজ করার নির্দেশ দেন তিনি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রের চর্চা শুধু দলে নয়, দেশের সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। আমরা যদি কিছু ছাড় দেই তাতে কিচ্ছু আসে যায় না, বরং তাহলে যেটি হবে অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে, বিএনপি ছাড় দিয়েছে, বিএনপি ছাড় দিচ্ছে। আমরা মেনে নিয়েছি, কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। দল ক্ষতিগ্রস্ত হবে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন তারেক রহমান। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করার নির্দেশও দেন তারেক রহমান। যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে। যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, মানুষ যা চায় সেই হিসাবে আমাদেরকে চলতে হবে। গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে, কাজ করতে হবে, এবং আমাদেরকে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা চাইলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে, যাতে করে এলাকার মানুষের জান মালের নিরাপত্তা ঠিক থাকে। ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেদিকে সজাগ থাকার নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলায় রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আদালত অবমাননার মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দেয় আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই মামলায় 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা আকন্দ বুলবুলকে। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। গেল বছরের জুলাই আগস্টে তীব্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালান সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। গণ অভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একে একে মামলা হতে থাকে দেশ জুড়ে। সেই ধারাবাহিকতায় গেল অক্টোবর গাইবান্ধার যুবলীগ নেতা বুলবুলের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে 227 মামলার প্রসঙ্গ উল্লেখ করে সমসংখ্যক বাদীকে হত্যার লাইসেন্স পাওয়ার কথা বলেন শেখ হাসিনা। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালে। ফরেনসিক পরীক্ষায় সেই ফোনালাপটির সত্যতাও পাওয়া যায়। ফলে শুনানি শেষে বুধবার এই মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনসিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন
1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই রায়ে অসন্তোষ জানান রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী। যে সমস্ত ডকুমেন্টস লার্নেড কোর্টের কাছে প্রসিকিউটর পক্ষ মানে ফার্স্ট পার্টি যে সমস্ত দাখিল করেছে সেই সব ডকুমেন্টসগুলি শুধুমাত্র একটি লিখিত কাগজ, যে লিখিত কাগজে যারা যে সমস্ত এক্সপার্টরা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি দ্বিমত পোষণ করছি। এই মামলার বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামানকে এমিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আশুলিয়ায় গুলি করে হত্যা, লাশ পোড়ানো ও একজন আহত জুলাই যোদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটে 5 অগস্ট। সেদিনও মরণাস্ত্র হাতে আক্রমণাত্মক ছিল আওয়ামী সরকারের পুলিশ। এদিন ছাত্র জনতা স্রোত ঠেকাতে আশুলিয়ায় 5 জনকে গুলি করে হত্যা করে পুলিশ। একজন গুরুতর আহত হয়। পরে এই 5 জনের লাশ এবং গুলিতে গুরুতর আহত একজনকে পুলিশের ভ্যানে তুলে আগুন জ্বালিয়ে দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। বুধবার ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। হাজির করা হয় পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম ও আরাফাত সহ গ্রেপ্তার 8 আসামির 7 জনকে। অভিযোগ আমলে নিয়ে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ আদালতে হাজির করে চাওয়া হতে পারে রিমান্ড। বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় দুর্জয় লালমাটিয়ায় একটি বাসায় অবস্থান করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাইমুর রহমান দুর্জয় 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়ন 2014 ও 2018 সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন। চলতি বছর 21 জানুয়ারি লালমাটিয়ায় থাকা দুর্জয় 2523 বর্গফুটের একটি ফ্ল্যাট, পূর্বাঞ্চলে 3 কাঠার প্লট ও 3টি গাড়ি, 10টি ব্যাংক অ্যাকাউন্ট ও 2টি বিমা পলিসির হিসাব জব্দের আদেশ দেন আদালত। 24 জুলাই আন্দোলনের সাভারে পুলিশের এপিসি কার থেকে ইয়ামিনের নিথর দেহ ফেলে দেওয়ার দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষকে। একজন শিক্ষার্থীকে কাছ থেকে গুলি করে হত্যার এই দৃশ্য নির্মম, নিষ্ঠুর ও অমানবিকতার। বছর পেরিয়ে গেলেও ছেলে হারানোর এই শোক কিছুতেই ভুলতে পারছেন না বাবা মহিউদ্দিন। প্রতিদিন একমাত্র ছেলের কবরের পাশে গিয়ে মোনাজাত আর কান্নায় কাটছে তার জীবন। তবে জুলাই আন্দোলনের বছর পেরুলেও বিচারের ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করেন সন্তান হারানো এই পিতা। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মহাসড়কের ওপর পুলিশের এপিসি কার থেকে ফেলে দেয়া হচ্ছে নিথর এক তরুণকে। গাড়ি থেকে সড়কে পড়তেই 2 হাত 2 দিকে আর পা দুটি ভাঁজ হয়ে যায় তার। একটি পা আটকে যায় এপিসির চাকার সঙ্গে। তখনও প্রাণ ছিল শায়েখ আসহাবুল ইয়ামিনের। পুলিশের হ্যাসকা টানে ফেলে দেয়া হয় সড়কের মাঝখানে, যেন মানুষ নয় কোনো বস্তু ছুঁড়ে ফেলা হলো। 2024 সালের 18 জুলাই সাভারে পুলিশের গুলিতে এমআইএসটির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ইয়ামিনের এমন মৃত্যু যেন স্তব্ধ করে দেয় বিশ্ব বিবেককে। ইয়ামিন হত্যার 1 বছর পেরুলেও চোখের পানি শুকায়নি তার বাবা মায়ের। আমি তো পোস্টমর্টম করব না, তখন আমার এক বন্ধু এএসপি ওরে ফোন দিলাম। আমি ফোন দেওয়ার পর কান্নাকাটি শুরু করে দিলাম। আমি বলছি যে কান্নাকাটি করে আর কি করবি, কিন্তু আমি তো আমার ছেলেকে দাফন করতে পারছি না। কেন, কী হয়েছে? আমি তখন এই ঘটনাগুলো বললাম।
আমি বলছি তোর কোনো আইন আছে কিনা, কারণ আমি তো বলছে কেন তাহলে তুই পোস্টমর্টম কর। বলছে না, আমি পোস্টমর্টম করবো না, কারণ তোর পুলিশের বিরুদ্ধে আমি মামলাও কোনো দিন করবো না, আমি তো বিচার আল্লাহর কাছে দিয়েছি। দাফনের ইচ্ছে ছিল গ্রামের বাড়ি কুষ্টিয়ায়, কিন্তু পুলিশ আর আওয়ামী লীগের হুমকি এড়িয়ে ছেলের রক্তাক্ত মরদেহ রাতের অন্ধকারেই দাফন করতে হয়েছে সাভারে। সেই বিভীষিকাময় দিনের কথা মনে করে আজও আতকে ওঠেন ইয়ামিনের পিতা মহিউদ্দিন। আরে হুজুরকে বললাম যে আমি আমার বিবেচনায় এটা করেছি, তো বলছে না আপনি ঠিকই করেছেন, আপনার ছিলেন গোসলের দরকার নেই। তারপর মাগরিবের নামাজ পড়ে আমরা জানাজার নামাজ পড়ে কবরস্থানে নিয়ে আমরা দাফন করে দিয়েছি। এরপরে বিভিন্ন সময় পুলিশের এসবি থেকে এবং ডিবির থেকে এবং থানার থেকে, 2 থানা থেকে, মানে কুমারখালী থানা আমাদের এবং সাভার থানার থেকে আমাদেরকে চেষ্টা করছিল যে আমাদেরকে কোনো রাজনৈতিক কালার দেওয়ার জন্য। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। ইয়ামিনকে হারিয়ে 1 বছর পরেও কান্না শুকোচ্ছে না ইয়ামিনের পিতা মহিউদ্দিনের। এখনো সময় পেলেই ছুটে যান সন্তানের কবরের পাশে, যে বাংলাদেশের জন্য অকাতরে নিজের একমাত্র ছেলে ইয়ামিনকে বিসর্জন দিয়েছিলেন তার বাবা মা। সেই কাঙ্ক্ষিত বৈষম্যহীন দেশ গড়ার পথে কতটা হাঁটছে বাংলাদেশ, প্রশ্ন সন্তানহারা এই পিতার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখতে সহায়তায় ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি একটি কার্যকর ব্যবস্থা তৈরিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ইউএনডিপি এবং ইউনেস্কো যৌথভাবে করা প্রতিবেদনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। প্রধান সমস্যা হল ভুল তথ্য, ভুয়া খবর। এই বিভ্রান্তিকর তথ্যের কিছু অংশ বাইরে বসবাসকারী লোকেরা ছড়িয়ে দেয়, কিছু স্থানীয় মানুষও জড়িত। এটাকে একটানা বোমাবর্ষণ বলে তিনি উল্লেখ করেন। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি নিয়মিত গণমাধ্যমও অনেক বিভ্রান্তিকর তথ্যের উৎস বলে উল্লেখ করে। এর বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের ভূমিকা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সব দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। একই সাথে সব দলের মতামত নিয়ে স্বল্প সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোগত দিকগুলো চূড়ান্ত করার কথাও জানান তিনি। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 8ম দিনের আলোচনা হয়। এদিনের আলোচনার বিষয় ছিল নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে কোনো আলোচনা না হলেও এদিন নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণে সব দলেই একমত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সবাই একমত হলেও স্বল্প সময়ের মধ্যে এর কাঠামোগত দিকগুলো চূড়ান্ত করার কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে, একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নিয়ে সবাই একমত হলেও ক্ষমতা হস্তান্তরের সুস্পষ্ট রূপরেখা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে রাজনৈতিক দলগুলো। 1-11 মতো কোনো পরিস্থিতি যাতে না হয় সেজন্য রাষ্ট্রপতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনে কেউই একমত নয়। আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে চাই, একটা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আমরা ঠিক করতে চাই, যে প্রক্রিয়ার মাধ্যমে বারবার একটা গণতান্ত্রিক ক্ষমতার মেয়াদ শেষে যে যুদ্ধাবস্থা বিরাজ করে গৃহযুদ্ধের দিকে ঠেলে যায় দেশ, সেই অবস্থা যাতে বিরাজ না করে। ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে প্রণয়ন করা হয়েছিল, এখানে প্রেসিডেন্ট ছাড়া অন্য যেই ব্যবস্থাগুলো আছে, অন্য 5টা ধাপ, এগুলো আমরা মনে হয়েছে মোটামুটি ঠিক আছে। ফার্স্ট রিটার্নিং প্রধান বিচারপতি, এভাবে ওনাকে না পেলে বিচারপতি, আবার বিচারপতি, আবার বিচারপতি। 6th এসে আমরা বলেছি যে যদি এই জায়গায় আমরা কোনোভাবেই আসতে না পারি, তাহলে প্রেসিডেন্ট সকল রাজনৈতিক দলগুলো যেগুলো পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করে তাদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে।
এদিকে জাতীয় ঐকমত্যের বিষয়ে বিএনপি সহযোগিতা করছে না কিছু গোষ্ঠীর এমন তকমাকে বিভ্রান্তিমূলক বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য চেষ্টা করে এসেছি। আমরা এই বিষয়ে নিজস্ব উদ্যোগে জাতির সাথে একটা ঐক্যমতে আসার জন্য একটা ব্যালেন্সড যাতে সরকার ব্যবস্থা হয়, যাতে স্বৈরাচারের ভবিষ্যতে কোনো উৎপত্তি না হয়, যাতে কোনোদিন ফ্যাসিস্টের উৎপাদন না হয় সংসদীয় ব্যবস্থায়, সেই জন্য আমরা একমত হয়েছি। বিচার বিভাগকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে কি কি বিষয় বাদ দেয়া বা সংযুক্ত করা যায় সেটি দলীয় ফোরামে আলোচনা করে জানানোর কথাও বলেন সালাউদ্দিন আহমেদ। বাস্তবায়ন করার যোগ্য সেই বিষয়ে আমরা মতামত দিচ্ছি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল কুড়িগ্রামে দলের পদযাত্রায় গিয়ে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এখনও লড়াই শেষ হয়নি। জুলাই আন্দোলনে ফ্যাসিস্টের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থা রয়েছে মাফিয়া, তন্ত্র, সন্ত্রাস, দখলদারিত্ব। লড়াই চলমান রাখতে এ নতুন দেশ গঠনে গণ অভ্যুত্থানের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করা হয়েছে। স্বাধীনভাবে দেশের নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা ভোগ ও সকল অধিকার বুঝে নিতে হবে বলে জানান নাহিদ ইসলাম। এই ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা বিলোপের জন্য এক দফার ঘোষণা করেছিলাম। সেই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে। সেই মাফিয়াতন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়ে গেছে। ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি। সেই লড়াই চলমান রাখার জন্যই, নতুন দেশ গঠনের জন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে যে বাংলাদেশের মানুষকে যাতে আর দাস হয়ে না থাকতে হয়। জুলাই হত্যাকাণ্ডের বিচারে দীর্ঘসূত্রতা আর জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তালবাহানার অভিযোগ এনে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় ব্যতিক্রমে নীরব প্রতিবাদ। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে জুলাই শহীদদের প্রতীকী লাশ রেখে জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদ শেষে ব্রিফিংয়ে জুলাই আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম নেত্রী নাফসিন মেহনাজ আজরিন অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ করার পাশাপাশি দ্রুত জুলাই সনদ ঘোষণার দাবি জানান। এতগুলো লাশের উপর দাঁড়িয়ে ইন্টিরিম আজকে বসে আছে, তারা এই শহীদ এবং আহত ভাইদের প্রতিনিধিত্ব করছে না তো তারা কার প্রতিনিধিত্ব করছে? তাদের লাশের উপর দাঁড়িয়ে তাদের এখনো কেন বিচার আপনারা করতে পারছেন না? তাদের এখনো কেন বিচার হয়নি? কেন এখনো পর্যন্ত ঘোষণাপত্র নিয়ে তালবাহানা করছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির দাবির প্রেক্ষিতে অবশেষে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ নূরকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাত 10:30টার দিকে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে বুধবার দিনভর ওসি আবু জায়েদকে অপসারণের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। একই দাবিতে ডিআইজি কার্যালয়ের সামনে 7 ঘণ্টা রাস্তা অবরোধ করে এনসিপি নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা দীপঙ্কর দেকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কিন্তু দীপঙ্করের নামে কোনো মামলা না থাকায় তাকে গ্রেফতার করতে চায়নি পুলিশ। এ নিয়ে পুলিশ ও ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে সংঘর্ষ হয়। গণফোরামের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর শোকসভার আয়োজন করেছে তার রণাঙ্গনের সাথীরা। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজন হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন। আলোচনায় মোস্তফা মহসিন মন্টুর কার্যক্রম স্মরণ করে বক্তারা বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন মোস্তফা মহসিন মন্টু। বিগত 15 বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি সক্রিয়ভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। গত জুলাই-আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানেও মোস্তফা মহসিন মন্টু অংশগ্রহণ করেন। তিনি সবসময় স্বপ্ন দেখতেন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার।
অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে, তবে গ্রাহকদের টাকা ফেরত দিতেই হবে। গতকাল রাজধানীতে ইআরএফ কার্যালয়ে এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা বলেন তিনি। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যাংক কর্মকর্তারা অনেক সময় দেখে শুনে লোন দেন না, এ কারণে অনেক বেশি খেলাপি হয়, তবে ছোটরা ঋণ খেলাপি হয় না। বাজেটের আকার কিছুটা ছোট করার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, অর্থের অপচয় হতে দেবে না অন্তর্বর্তী সরকার, দাতাদের ঋণও ছাড় হচ্ছে। জানান, এনবিআর এর বিষয়টি আইএমএফকে অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন, নারীর ক্ষমতায়ন শুধু মুখের কথাই হবে না, এসএমই খাত এতে বিরাট ভূমিকা পালন করছে, তবে ডেটাবেস সঠিক করার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। অন্য দেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নিয়ে নতুন একটি প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে অধ্যয়নের জন্য শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট সময় থাকতে পারবেন, সময় শেষে নিজ দেশে ফিরে যেতে বাধ্য হবে তারা। বর্তমানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা F1 ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। এটি একটি অভিবাসী ভিসা, যা আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময়ের সংগঠন স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম কর্তৃক অনুমোদিত। বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখায় অনুমতি দেয় এটি। 2020 সালে নিজের প্রথম মেয়াদে এমন একটি পরিকল্পনাটি ছিল ট্রাম্পের, তবে সে সময় এই পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়নি ট্রাম্প প্রশাসন। প্রস্তাবনাটি অফিস অব ম্যানেজমেন্ট বিভাগে জমা দেওয়া হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে প্রত্যেক শিক্ষার্থীরা ভিসা মেয়াদ উত্তীর্ণের একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের, বললেন, জনগণের স্বার্থ গণতন্ত্রকে মজবুত করতে অনেক ছাড় দিয়েছে বিএনপি। প্রথমবারের মতো দণ্ডিত শেখ হাসিনা, আদালত অবমাননার দায়ে 6 মাসের কারাদণ্ড, সাবেক এমপি দুর্জয় গ্রেফতার। জুলাইয়ের মাঝামাঝি জাতীয় সনদ প্রণয়নের আশা আলী রিয়াজে, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে একমত সব দল। জুলাই পদযাত্রা দিয়ে মানুষের মুক্তির সনদ তৈরি হবে, জানালেন নাহিদ। সনদ ঘোষণা নিয়ে সরকারের টালবাহানার প্রতিবাদে শহীদ মিনারে নীরব প্রতিবাদ। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।